ওয়েলকাম টু ক্লিফার্ড ক্লাসেস। আজ আমরা ডিসকাস করব এনআইওএস ক্লাস 12 এর বাংলার একটি টপিক নিয়ে। আচ্ছা, এমন একটা কবিতার কথা ভাবুন তো, যেটা প্রেম আর বিয়ের মানেটাই একদম বদলে দেয়। আমরা কথা বলছি ১৭ শতকের এক অসাধারণ বাংলা কবিতা নিয়ে। এটা শুধু একটা রাজকীয় বিয়ের গল্প নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক মিলনের কথা, যা কিনা শারীরিক উপস্থিতিরও অনেক ঊর্ধ্বে। চলুন এই অসাধারণ গল্পটার ভেতরে ঢোকা যাক। এই একটা কথাই যেন পুরো কবিতার আসল রহস্যটা তুলে ধরে। বুঝতেই পারছেন, এটা কিন্তু কোনো সাধারণ প্রেমিকের কথা নয়, এটাই হলো এই কবিতার মূল দর্শন। এই নিরাবেদ্ধানো গভীর কথাগুলো এসেছে ১৭ শতকের বিখ্যাত কবি সৈয়দ আলাওয়ালের মহাকাব্য পদ্মাবতীর বিবাহ মঙ্গল থেকে। মধ্যযুগের বাংলা সাহিত্যের এক অন্যতম সেরা কাজ এটা। গল্পটা রাজকুমারী পদ্মাবতীর বিয়ের, কিন্তু এর পড়তে পড়তে লুকিয়ে আছে এক অসাধারণ আধ্যাত্মিক বার্তা। গল্পটা শুরু হচ্ছে বিয়ের ঠিক আগের মুহূর্তে। রাজকুমারী পদ্মাবতী তার অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছেন। বাইরে থেকে দেখতে এটা খুব সাধারণ একটা প্রস্তুতির মতো লাগলেও ঠিক এই মুহূর্তটাই কিন্তু একটা গভীর আধ্যাত্মিক যাত্রার সূচনা করে দেয়। দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন। রাজকুমারী পদ্মাবতী নানান দামি পোশাকে আর গয়নায় সেজে উঠেছেন। তার হাতে একটা ঝকঝকে স্বচ্ছ আয়না। বিয়ের প্রস্তুতির এই শান্ত সুন্দর মুহূর্তটাই কিন্তু একটু পরেই একটা অবিশ্বাস্য অভিজ্ঞতায় বদলে যেতে চলেছে। আয়নার দিকে তাকিয়েই পদ্মাবতীর যে যাত্রাটা হলো, সেটাকে আমরা ৪টে ধাপে ভাগ করতে পারি। প্রথমে তিনি নিজের রূপে মুগ্ধ হলেন। এরপর সেই রূপে এতটাই ডুবে গেলেন যে তার নিজের শারীরিক অস্তিত্বটাই যেন এক আধ্যাত্মিক চেতনার মধ্যে হারিয়ে গেল। আর সেই গভীর ধ্যানের একেবারে শেষ মুহূর্তে তিনি আয়নার মধ্যে দেখতে পেলেন তার ভালোবাসার মানুষ রত্নসেনের মুখ। কবিতায় বলা হচ্ছে তার তনু অচেতন, মানে শরীরটা হয়তো স্থির হয়ে গেছে, কিন্তু মন সচকিত, মানে তার ভেতরের চেতনাটা পুরোপুরি সজাগ। এই আধ্যাত্মিক সংযোগটা এতটাই তীব্র হয়ে ওঠে যে বাইরের পৃথিবীর আর কোনো গুরুত্বই থাকে না। আর প্রিয়তমের মুখ দেখা মাত্রই তার ভেতরটা এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে। কিন্তু পদ্মাবতী যখন এই গভীর ধ্যানে ডুবে আছেন, তখন তো আর বাইরের জগৎ থেমেনি, তাই না? তার এই নিজেকে নিয়ে মগ্ন থাকার ব্যাপারটা তার সখীদের চোখ এড়ায়নি। তারা তখন মজা করতে করতে এগিয়ে আসে তাকে বাস্তবে ফিরিয়ে আনার জন্য। সখীরা বেশ মজা করেই বলে, এ কেমন পাগলামি করছ, নিজের রূপ দেখেই এমন বিভোর হয়ে আছো। মানে তাদের চোখে ব্যাপারটা হলো কোণে নিজের সৌন্দর্য দেখতে এতটাই ব্যস্ত যে বিয়ের আসল অনুষ্ঠানের কথাই বেমালুম ভুলে গেছেন। আসলে সুখীদের চিন্তাটা ছিল খুবই জাগতিক, খুবই সাধারণ। তারা পদ্মাবতীকে মনে করিয়ে দেয় যে বর মানে রত্নসেন বিয়ের আসরে অপেক্ষা করছেন, আর তিনি এখনও অন্তঃপুরে মানে অন্দরমহলে আয়নার সামনে বসে আছেন। তাদের কাছে এটা তো পুরোটাই সময় নষ্ট। আর ঠিক এইখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। সখীদের কথার উত্তরে পদ্মাবতী যা বলেন, তাতে আসলে এই কবিতার আসল দর্শনটা বেরিয়ে আসে, প্রেমের এক অন্য এক গভীরতর অর্থ। এখানে দুটো দৃষ্টিভঙ্গির একটা পরিষ্কার সংঘাত দেখা যায়। একদিকে সখীরা যা দেখছে তা হল নিছকই আত্মমুগ্ধতা, কিন্তু অন্যদিকে পদ্মাবতীর ভেতরের বাস্তবতাটা ছিল সম্পূর্ণ আলাদা। তার কাছে আত্মার স্তরে তাদের মিলন তো ইতিমধ্যেই হয়ে গেছে। আর ঠিক এইখানেই আসে সেই অবিশ্বাস্য মুহূর্তটা। পদ্মাবতী ঘোষণা করেন যে তিনি আর রত্নসেন দুটো আলাদা মানুষ নন, বরং তারা আসলে এক আত্মা। তিনি বলেন, যে স্বামী সেই আমি, নাহি ভাবভিন, মানে আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। প্রেমের এই গভীর তত্ত্বটা তার সখীরা স্বাভাবিকভাবেই বুঝতে পারেনি। আচ্ছা, এই গভীর আলোচনা থেকে গল্পটা এবার আবার উৎসবের দিকে ফিরে আসছে, কারণ এত কিছুর পর অবশেষে সেই বহু প্রতীক্ষিত বিয়ের শুভ মুহূর্তটা এসেই গেছে। পদ্মাবতীর মা মহাদেবী হুকুম দিলেন যে আর দেরি করা যাবে না, রাজপ্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করার সময় হয়ে গেছে। গোটা রাজপ্রাসাদ যেন আনন্দে ফেটে পড়ছে। আনা হয়েছে দামি পাথর বসানো চতুর্দোলা বা পালকি। গান, নাচ, বাজনার শব্দে চারিদিক একেবারে গমগম করছে। সব মিলিয়ে এক জমজমাট আনন্দময় কোলাহল। কিন্তু এত কিছুর পরেও যখন এগিয়ে যাওয়ার সময় হল, লজ্জায় রাজকুমারীর পা যেন আর এগোতেই চায় না। কবিতার একটা খুব সুন্দর লাইন আছে, চলিতে না চলে কন্যা অর্ধপদগতি, মানে তিনি এতটাই লাজুক যে ঠিকমতো পায়ে ফেলতে পারছেন না। তাহলে এতক্ষণ ধরে যে গল্পটা আমরা শুনলাম, তার আসল বার্তাটা কি? এই কবিতাটা কিন্তু শুধুমাত্র একটা জমকালো বিয়ের বর্ণনা নয়, এটা আসলে প্রেমের আসল রূপটা নিয়ে এক গভীর দার্শনিক ভাবনা। এই গল্পটা আসলে জাগতিক অনুষ্ঠান আর শারীরিক উপস্থিতিকে ছাড়িয়ে একটা আধ্যাত্মিক বন্ধনের কথা বলে। তাই পদ্মাবতীর এই বিয়েটা শুধু রত্নসেনের সাথেই নয়,
এটা যেন আত্মার সঙ্গে তার প্রিয়তমের বা আরও বড় অর্থে পরমাত্মার মিলনের একটা গভীর প্রতীক। শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রায় ৭০০ বছর আগে লেখা এই কবিতাটা আজকের দিনেও ভালোবাসা নিয়ে আমাদের ভাবনা চিন্তাকে কিভাবে নাড়া দিয়ে যেতে পারে, আর এই প্রশ্নটাই বোধহয় আলাওলের এই সৃষ্টিকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে। Thank you for watching. See you in the next video. Like and subscribe for all new updates.